আসসালামু আলাইকুম। অবিরাম বাংলার সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনাদের সাথে আছি নাজিয়াত শাহরিন। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। তৃতীয় ধাপে ২৭ উপজেলায় চলছে ভোট গ্রহণ। নির্বাচন সুষ্ঠু করতে বিজিবি, আনসার সহ আইনশৃঙ্খলা বাহিনীর বিপুল সংখ্যক সদস্য মোতায়েন। মালয়েশিয়াগামী বিমান টিকিট এখন সোনার হরিণ। ২০,০০০ বাংলাদেশি কর্মী যাওয়া অনিশ্চিত। এয়ারলাইন্সগুলোর বিরুদ্ধে সিন্ডিকেটের অভিযোগ। শুনছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত। তৃতীয় ধাপের নির্বাচনে দেশের ২৭ উপজেলায় চলছে ভোট গ্রহণ। সকাল ৮টা থেকে শুরু হওয়া এই ভোট গ্রহণ একটানা চলবে বিকেল ৪টা পর্যন্ত। ভোট সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ১,৪০,৮৬১ জন সদস্য মোতায়েন করা হয়েছে। এছাড়া সারা দেশে ৩০০ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবিও মোতায়েন রয়েছে। নির্বাচন কেন্দ্রিক অপরাধ নিয়ন্ত্রণ ও ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সাজা দিতে মাঠে রয়েছেন ম্যাজিস্ট্রেট ও নির্বাহী ম্যাজিস্ট্রেটরা। নির্বাচনে কেউ ভোট বেশি দেখালে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে নির্বাচন কমিশন। এদিকে ঘূর্ণিঝড় রিমালের ধ্বংসযজ্ঞ ও এলাকা বিদ্যুৎহীন হয়ে যাওয়ায় ২২টি উপজেলায় ভোট গ্রহণ স্থগিত করেছে কমিশন। ফলে আজ দেশে ৮৭টি উপজেলায় ভোট গ্রহণ হচ্ছে। পরিবেশও ভালো, সবকিছুই ভালো, আল্লাহর রহমত, কোনো সমস্যা নেই এখানে। তো ভোট দিলাম, তো সুস্থভাবে দিলাম, ভালোই দিলাম। সিরাজদি খান এবং শ্রীনগর দুই উপজেলাতেই সুষ্ঠু, অবাধ এবং নিরপেক্ষভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। কোথাও কোনো অনিয়মের বা কোনো দুর্নীতির কোনো অভিযোগ নাই। সব জায়গায় সুষ্ঠুভাবে ভোট হচ্ছে এবং অত্যন্ত ফেস্টিভ মুডে ভোট অনুষ্ঠিত হচ্ছে। এই মুহূর্তে মুন্সিগঞ্জের সিরাজদি খানের একটি ভোট কেন্দ্রে আছেন সহকর্মী মোস্তাফিজুর রহমান। সেখানকার ভোট গ্রহণের খবর জানতে চলে যাচ্ছি তার কাছে। মোস্তাফিজ, ভোটারদের উপস্থিতি কেমন দেখছেন সেখানে আমাদেরকে বিস্তারিত জানাবেন। নাজিয়াত, আপনাকে ধন্যবাদ। আমি এই মুহূর্তে আছি সিরাজদি খান উপজেলার মালখানগর ইউনিয়নের মালখানগর হাই স্কুল যে কেন্দ্রটি আছে সেই কেন্দ্রের মধ্যে। আমি যে কেন্দ্রের মাঠে দাঁড়িয়ে আছি ঠিক পেছনের চিত্রটা আপনাকে একটু দেখাতে চাই। এই লাইনগুলো হচ্ছে ভোটারদের লাইন। অর্থাৎ আমরা এসে যেমনটা দেখেছি, সকাল থেকে বেশ কিছু আমরা বিভিন্ন কেন্দ্রে গিয়েছি, আমরা দেখেছি সে ধরনের কাঙ্ক্ষিত ভোটার নেই এবং ভোটারের যে লাইনগুলো ছিল সেখানের মধ্যে অনেকাংশে ফাঁকা দেখেছি। যদি এই কেন্দ্রের একটু কথা আমরা বলতে চাই, এই কেন্দ্রে আমরা যারা প্রিজাইডিং অফিসার আছেন তাদের সাথে কথা বলেছি। তারা আমাদেরকে বলছেন এই কেন্দ্রে মহিলা ভোটার আছেন অর্থাৎ ২৪৭৫ জন এবং পুরুষ ভোটার আছেন, অর্থাৎ উপরের যে অংশটি আছে দ্বিতীয় তলায় পুরুষ ভোটাররা ভোট দিচ্ছেন ২৫২২ জন। তবে আমরা যেটি দেখলাম, প্রিসাইডিং অফিসার আমাদেরকে যেটি জানিয়েছেন, ২৪৭৫ ভোট পড়লে এখনও কিন্তু অর্থাৎ ২ ঘন্টা হয়ে গিয়েছে, ভোট পড়েছে ৭০টির বেশি, অর্থাৎ ৪% কিছুটা বেশি মহিলা ভোট পড়েছে এবং পুরুষ ভোটার যিনি প্রিসাইডিং অফিসার আছেন তিনি বলছেন ১০ থেকে ১২% এই কেন্দ্রে পুরুষ ভোটার ভোট পড়েছে। বাকি যেসব কেন্দ্রে আমরা সকাল থেকে ইসাপুর, মধ্যপুর ইউনিয়ন সহ বেশ কিছু কেন্দ্রের অনেক ভোট কেন্দ্রে গিয়েছি, সেখানে আমরা দেখলাম এখনো কিন্তু কাঙ্ক্ষিত ভোটার আসেননি। তবে যারা প্রার্থী আছেন তারা বলছেন আসলে যেহেতু বেলা গড়ার সাথে সাথে অবশ্যই ভোটার বাড়বেন, যারা দায়িত্বরত আছেন তারাও কথা বলছেন। পাশাপাশি আমরা দেখেছি বিভিন্ন কেন্দ্রে প্রতিটি কেন্দ্রের মধ্যে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা রয়েছেন এবং বিজিবি সদস্যদের আমরা টহল দিতে দেখেছি। পাশাপাশি জেলা প্রশাসন থেকেও দেখেছি তারা তাদের নিয়মিত টহল জোরদার করছে যেন যে নির্বিঘ্নে ভোট সুষ্ঠুভাবে ভোট দেওয়া যায় এবং তারা বলছেন যে কোনো ধরনের সংঘাত বা আইন শৃঙ্খলা পরিস্থিতি যেন নির্বিঘ্নে থাকে, ভোটাররা যেন সুষ্ঠু পরিবেশে ভোট দিতে পারে, তারা সেটি সর্বাধিক গুরুত্ব দিয়ে করবেন। নাজিয়াত। মুস্তাফিজ, আপনাকে ধন্যবাদ। এতক্ষণ মুন্সিগঞ্জ থেকে উপজেলা নির্বাচনের খবর জানাচ্ছিলেন মুস্তাফিজুর রহমান। ফরিদপুর সদর ও ভাঙ্গা উপজেলায় চলছে ভোট গ্রহণ। নির্বাচনের সর্বশেষ খবর জানাচ্ছেন আমাদের প্রতিনিধি কামরুজ্জামান সোহেল। তৃতীয় দফায় ফরিদপুর জেলার দুটি উপজেলায় আজ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। এই দুটি উপজেলা হচ্ছে ভাঙ্গা এবং সদরপুর। আমরা সকাল থেকে বিভিন্ন কেন্দ্রগুলো ঘুরেছি, সেই কেন্দ্রগুলোতে আমরা দেখতে পেয়েছি যে সকাল থেকে ভোটারের উপস্থিতি কিন্তু একটু কম। তো যারা এখানে ভোটার রয়েছেন তারা বলছেন যে তারা সকালে অনেক কাজ থাকে, সেই কাজ তারা শেষ করে তারা কিন্তু ভোট কেন্দ্রে যাবেন। তো আমরা ভাঙ্গা উপজেলার বিভিন্ন কেন্দ্র ঘুরেছি, সেখান থেকে সকাল থেকে কিন্তু আমরা কয়েকটি কেন্দ্রে কিছু অনিয়মের খবর পেয়েছি, যেটি আমাদের জানিয়েছেন ভাঙ্গা উপজেলার যিনি প্রার্থী মোখলেসুর রহমান সুমন,
তিনি আমাদের কাছে অভিযোগ করেছেন যে তার কেন্দ্রে কয়েকটি কেন্দ্রে তার এজেন্টদের বের করে দেওয়া হয়েছে বলে তিনি আমাদের জানিয়েছেন। তাছাড়া আইন শৃঙ্খলা পরিস্থিতির কথা যদি আমি বলি তাহলে আইন শৃঙ্খলা পরিস্থিতি কিন্তু যথেষ্ট ভালো রয়েছে। আইন শৃঙ্খলার কাজে যারা নিয়োজিত রয়েছেন বিশেষ করে বিজিবি, র্যাব, পুলিশ সহ আনসার সদস্যরা কিন্তু বিভিন্ন কেন্দ্রগুলিতে রয়েছেন। তো আমরা এখন পর্যন্ত নির্বাচনের সহিংসতার কিংবা অনিয়মের তেমন কোনো খবর পাইনি। তো এই ছিল ফরিদপুর থেকে নির্বাচনের সর্বশেষ খবর। কুমিল্লার দেবিদ্বার, বুড়িচং ও ব্রাহ্মণপাড়া উপজেলায় ভোট হচ্ছে, সেখানকার খবর জানাচ্ছেন আমাদের প্রতিনিধি খায়রুল আহসান মানিক। আমি এখন দাঁড়িয়ে আছি দেবিদ্বারের তেবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে। আমরা এখানে প্রায় আধা ঘন্টা ধরে আছি। এখানের ভোটার উপস্থিতি খুবই কম। আমরা আরও 2-4টে কেন্দ্র ঘুরে দেখেছি, সেখানে ভোটার সংখ্যা খুবই কম রয়েছে এবং মহিলা ভোটার সংখ্যা খুবই উপস্থিতি কম। বেলা বাড়ার সাথে সাথে হয়তো ভোটার সংখ্যা বাড়তে পারে বলে স্থানীয়রা বলছেন। আমরা যে কেন্দ্রটিতে আছি তেবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, এখানে ভোটার সংখ্যা 2275। সকাল 9:30টায় মাত্র 120টি ভোট কাস্ট হয়েছে। প্রিসাইডিং অফিসার আশা করছেন যে বেলা বাড়ার সাথে সাথে ভোটার সংখ্যা আরও বাড়তে পারে। খায়রুল হাসান মানিক, ATN বাংলা, কুমিল্লা। মানিকগঞ্জ সদর ও সাটুরিয়া উপজেলা সকাল 8টা থেকে ভোট গ্রহণ চলছে। আমাদের প্রতিনিধি শহীদুল ইসলাম সুজন সেখানকার একটি কেন্দ্র থেকে নির্বাচনের খবর জানাচ্ছেন। মানিকগঞ্জ সদর উপজেলা পরিষদ নির্বাচনে আমি এখন দাঁড়িয়ে আছি মানিকগঞ্জ সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ এই কেন্দ্রে। এই কেন্দ্রে কিন্তু এখানকার প্রিসাইডিং অফিসার যেটা জানিয়েছেন এখানে 2200+ ভোট রয়েছে। এখন কিন্তু সকাল 9:30 বাজে। দর্শক আপনাদের দেখানোর চেষ্টা করছি এই কেন্দ্রে কিন্তু ভোটার উপস্থিতি একেবারে আমরা কম বলতে পারি। এখানে কিন্তু একজন ভোটাররা আমরা দেখছি যে 10 মিনিট পর পর এখানে ভোটাররা আসছেন। এই কেন্দ্রটি মূলত কিন্তু মানিকগঞ্জ বাস স্ট্যান্ড এলাকা। আমাদের এই কেন্দ্রে মূলত আসলে এই পদে চেয়ারম্যান পদে বাবুর সুদীপ সাহা এবং এমপি রয়েছেন। এই এলাকার এমপির যে ভাই রয়েছে প্রভাত ভাই সাইফুল হোসেন, মূলত এই দুজন প্রার্থীর মধ্যে মূল লড়াই হবে বলে আমরা আশা করছি। এই কেন্দ্রে কিন্তু প্রচুর পরিমাণ আপনার আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য উপস্থিত রয়েছেন। আমরা যেটা বুঝতে পারছি এই কেন্দ্রটি যেহেতু এমপির ভাই তার এই নিজের এলাকা, এই এলাকায় যে কোনো ধরনের সংঘর্ষ হতে পারে বলে কিন্তু আমরা মনে করছি এখানে আইন শৃঙ্খলা পরিস্থিতি অন্য কেন্দ্রের চেয়ে বেশি রয়েছে। তবে এখন পর্যন্ত আমরা কোনো সংঘর্ষের খবর পাইনি। আশা করছি সকাল 8টা থেকে বিকেল 4টা পর্যন্ত নির্বিঘ্নে ভোটাররা ভোট দিতে পারবে। এই ছিল আমার কাছে মানিকগঞ্জ থেকে উপজেলা পরিষদের সর্বশেষ খবর। শহীদুল ইসলাম সুজন, মানিকগঞ্জ। রংপুর থেকে উপজেলা ভোট গ্রহণের খবর জানাচ্ছেন মাহবুবুল ইসলাম। পর্যন্ত পরিস্থিতি শান্তিপূর্ণ রয়েছে, তবে ভোটার উপস্থিতি কিন্তু বেশ কম। অর্থাৎ ভোটারের আমরা কোনো লাইন দেখতে পাইনি। 2-1 করে ভোটার আসছেন এবং তারা ভোট দিয়ে চলে যাচ্ছেন। আমি এই মুহূর্তে অবস্থান করছি গঙ্গাচড়া উপজেলার গঙ্গাচড়া আদর্শ উচ্চ বিদ্যালয় কেন্দ্রে। এই কেন্দ্রে মোট ভোটারের সংখ্যা 3258 জন। এখন পর্যন্ত মাত্র 50 জন ভোটার এখানে ভোটদান করেছেন। অন্যান্য কেন্দ্রেও কিন্তু ভোটারের উপস্থিতি কম, তবে ভোট গ্রহণের সাথে যুক্ত কর্মকর্তারা বলছেন যে বেলা বাড়ার সাথে সাথে হয়তো দুপুরের দিকে ভোটারের সংখ্যা কিছুটা বাড়বে। এদিকে সুষ্ঠুভাবে ভোট গ্রহণের জন্য রংপুরে প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে। এখানে প্রায় 2200 আনসার ভিডিপির সদস্য, 1100 পুলিশ সদস্য এবং বিজিবির 4 প্লাটুন সদস্য দায়িত্ব পালন করছেন। এছাড়াও র্যাবের স্ট্রাইকিং ফোর্স রয়েছেন এবং ভ্রাম্যমাণ আদালতে দায়িত্ব পালন করছেন 16 জন জুডিশিয়াল এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট। এখন পর্যন্ত রংপুরের আকাশ মোটামুটি মেঘাচ্ছন্ন রয়েছে এবং ধারণা করা হচ্ছে যে কিছুক্ষণের মধ্যে হয়তো এখানে বৃষ্টি হতে পারে, যে কারণে ভোটাররা কিন্তু আসতে একটু বিলম্ব করছেন। হয়তো আকাশ পরিষ্কার হলে ভোটারদের সংখ্যা বাড়বে। এই ছিল রংপুরের গঙ্গাচড়া উপজেলার গঙ্গাচড়া আদর্শ উচ্চ বিদ্যালয় থেকে উপজেলা নির্বাচন পরিস্থিতির সর্বশেষ।
মালয়েশিয়ায় যাওয়ার বিমান টিকিট এখন যেন সোনার হরিণ। 30,000 টিকিট বিক্রি হচ্ছে লাখ টাকায়। ফলে প্রায় 20,000 বাংলাদেশি কর্মী মালয়েশিয়া যাওয়া অনিশ্চিত হয়ে পড়েছে। বেসরকারি এয়ারলাইন্সের পাশাপাশি রাষ্ট্রীয় পতাকাবাহী বিমানের বিরুদ্ধে উড়োজাহাজের টিকিট কারসাজির অভিযোগ তুলেছেন জনশক্তি রপ্তানি সংশ্লিষ্টরা। এ নিয়ে তরিক ইসলামের 2 পর্বের ধারাবাহিক প্রতিবেদনের আজ দেখুন প্রথমটি। মালয়েশিয়া সরকারের নতুন ঘোষণা অনুযায়ী দেশটিতে বাংলাদেশি কর্মীদের প্রবেশের সময় আছে আর মাত্র 2 দিন। তাই তো শেষ সময়ে বিমানের টিকিটের অস্বাভাবিক দামে অনিশ্চয়তার মুখে পড়েছে মালয়েশিয়া কর্মীদের। যে হারে টিকিটের দাম বাড়তেছে, জমি জমা বেচা মনে না যাইতে পারবো। সরকার যদি এই জিনিসটা দেখতো, এই জিনিসটা সম্পর্কে একটু করতো, তাইলে আমাদের একটু ভালো হতো। তথ্য বলছে বাংলাদেশ থেকে ছেড়ে যাওয়া বেশিরভাগ এয়ারলাইন্সের মালয়েশিয়ার ওয়ান ওয়ে টিকিটের দাম 1 লাখ টাকা। কোনো এয়ারলাইন্স দাম চাইছে 1.25 লাখ টাকা পর্যন্ত, যা নিয়ে সোশ্যাল মিডিয়ায় প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছেন ব্যবসায়ীরা। মালয়েশিয়ার ফেয়ার অনওয়ে ভাড়া 27 থেকে 30 এর মধ্যে পাওয়া যায়, রিটার্ন ফেয়ার 52 এর ভিতরে পাওয়া যায়। এয়ারলাইন্স থেকে এই 80,000 1 লাখ টাকা যে ভাড়া যে ডিমান্ডটা করা হচ্ছে, এটা আসলে সবার জন্যই ক্ষতিগ্রস্ত হবে। টিকিটের এই অস্বাভাবিক দামে মালয়েশিয়ায় কর্মী পাঠানো নিয়ে অনিশ্চয়তায় রিক্রুটিং এজেন্সিগুলো। 95,000 টাকা দিয়ে যদি আমরা পাঠাই, তো এটা কিভাবে পাঠাবো বলেন? আমরা একটা যদি ব্যবসা করি, সেটা হয়তো 10,000 বা 15,000, ম্যাক্সিমাম 20,000 টাকা আমরা ব্যবসা করি। তো সেই ক্ষেত্রে এই 20,000 টাকাও যদি আমি প্লাস করি, তাহলে তারপরেও তো আর 50-60,000 টাকা আমাদের বাকি থেকে যায়। তো এই 50-60,000 টাকা কে দিবে বলেন? টিকিটের এমন কারসাজি খতিয়ে দেখার পরামর্শ আটাব সভাপতির। ভাড়া বাড়ার একটা সীমা থাকা উচিত, একটা লেভেল থাকা উচিত। 30,000 টাকার কুয়ালালামপুরের টিকিট, সেটা এখন বর্তমানে আমরা দেখতে পাচ্ছি 3 গুণ বেশি। এখানে যদি কোনো অনিয়ম থাকে, কেউ এটার সাথে জড়িত থাকে, তাদের বিরুদ্ধে অবশ্যই উপযুক্ত ব্যবস্থা নেওয়া উচিত। টিকিটের চাহিদাকে পুঁজি করে এয়ারলাইন্স কোম্পানিগুলোর এমন অনিয়ম তদারকি দাবি জানিয়েছে অভিবাসন বিশ্লেষক হাসান আহমেদ চৌধুরী কিরণ। টিকিট এর দাম বাড়বার ক্ষেত্রে যে অরাজকতা চলছে দীর্ঘদিন থেকে, সেক্ষেত্রে কিন্তু আমরা কোনো সংস্থাকে আমরা দেখিনি এখনো পর্যন্ত আইনগত ব্যবস্থা গ্রহণ করতে, এবং যতক্ষণ পর্যন্ত আমাদের টিকিটের দামটাকে নিয়ন্ত্রণ করা সম্ভব না হবে, শুধুমাত্র রিক্রুটিং এজেন্সির উপর দায়ভার দিয়ে যে যারা বিদেশি কর্মী প্রেরণ করে তারা টাকা বেশি নেয়, সেটা দিয়ে কিন্তু আমরা এই দায় এড়াতে পারবো না। তবে টিকিটের দাম বৃদ্ধি নিয়ে কারসাজির অভিযোগ অস্বীকার করেছে বিমান। এয়ারলাইন্সের ভাড়া কোনোটা কিছু ফিক্সড না, এটা টাইম ডিমান্ডের উপরে, টাইমের উপরে, ডেস্টিনেশনের উপরে, অনেকগুলো মানদণ্ডের উপরে ডিপেন্ড করে এই ভাড়াগুলো আপনার নির্ধারণ করা হয়। কোনো এজেন্সিকে আমরা দিচ্ছি না, আমরা যখনই ওপেন করতেছি সবাইকে করা হয়, অবহিত করা হয় যে এখন ওপেন আছে, আপনারা নিতে পারেন। দ্রুত সমন্বয় করে বিমান ভাড়া না কমালে মালয়েশিয়ায় বাংলাদেশে কর্মী পাঠানো সংকটে পড়তে পারে বলেও মনে করেন এ খাতের ব্যবসায়ীরা। তরিক ইসলাম, এটিএন বাংলা, ঢাকা। আন্তর্জাতিক শান্তিরক্ষা দিবস আজ র্যালি, আলোচনা সহ নানা আয়োজনে বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও পালিত হচ্ছে দিবসটি। এ উপলক্ষে রাজধানীর তেজগাঁওয়ে বিমান বাহিনীর বাসার ঘাঁটিতে পিস কিপার্স রান অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে অংশ নিয়ে স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম বলেন, বিশ্বের সংঘাতপূর্ণ অঞ্চলে শান্তি প্রতিষ্ঠায় কাজ করছে বাংলাদেশের শান্তিরক্ষীরা। একই সাথে দুস্থ ও যুদ্ধবিধ্বস্ত জনগোষ্ঠীর মধ্যে আশার আলো হিসেবে কাজ করছেন তারা। পররাষ্ট্র মন্ত্রণালয়, সশস্ত্র বাহিনী, বাংলাদেশ জাতিসংঘের আবাসিক প্রতিনিধি সহ বিভিন্ন ব্যক্তিবর্গ এই সময় উপস্থিত ছিলেন। শান্তিরক্ষা দিবস উপলক্ষে ময়মনসিংহ র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়। Bangladesh peacekeepers are promoting the culture of peace in the conflicted zone, adjacent area, emerging as a ray of hope for the distressed and war-torn communities. Our peacekeepers act as peace ambassador, promoting Bangladesh internationally as a country that respects and upholds the value of peace. পার্টেক্স খেলার খবর। খারাপ সময়ে দর্শক সমর্থকদের দলের পাশে থাকার অনুরোধ করেছেন বাংলাদেশ ক্রিকেট দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। বিশ্বকাপ উপলক্ষে বিসিবির প্রকাশিত এক ভিডিও বার্তায় তিনি বলেন, নিজেদের সামর্থ্য অনুযায়ী সেরাটা দিতে পারলে বিশ্বকাপে ভালো করবে তার দল। এস এম আশরাফের রিপোর্ট। পারফরমেন্স দিয়েই নিজেকে দলের অন্যতম সদস্য বানিয়েছেন নাজমুল হোসেন শান্ত। 2023-এ ওয়ানডেতে 42 গড়ে 992 রান,
55 গড়ে টেস্টে 440 আর টি-20তে তার রান ছিল 32 গড়ে 218। এমন ধারাবাহিকতার কারণেই তাকে 3 ফরম্যাটে অধিনায়ক করে নির্বাচকরা। তবে বিশ্বকাপের আগেই ফর্ম হারিয়েছেন শান্ত, সামনের দিনগুলোতে তাই কঠিন পরীক্ষা অপেক্ষা করছে। খুব বেশি ক্যাপ্টেন হওয়া নিয়ে যে অনেক বেশি দায়িত্ব বেড়ে গেছে জিনিসটা এভাবেও চিন্তা করতে চায় না। প্রত্যেকটা সময় এনজয় করতে চায় এবং প্রত্যেকটা দিন টিমকে যেন কিছু একটা দিতে পারি, এটাই মূল লক্ষ্য থাকবে আর কি। এ সময় তিনি জানান, সাকিব, রিয়াদদের মতো অভিজ্ঞ ক্রিকেটাররা কঠিন সময়ে তাকে সাহায্য করবে বলেই বিশ্বাস করেন তিনি। এক্সপেরিয়েন্স ক্রিকেটার যখন টিমে থাকে, স্পেশালি যারা ইয়াং ক্রিকেটার আছে, যাদের অনেক প্লেয়ার আছে প্রথম টি-20 বিশ্বকাপ খেলবেন, আমি আশা করব যে অনেক টাফ টাইমে আমার কোনো ধরনের কোনো হেল্প যদি প্রয়োজন হয় তারা অবশ্যই আমাকে করবেন। বিশ্বকাপে দল কতদূর যাবে তা নিয়ে না ভেবে বাংলাদেশের অধিনায়ক প্রতি ম্যাচে নিজেদের সামর্থ্যের সেরাটা দেওয়ার দিকেই মনোযোগ দেওয়ার কথা বলেন। আউটকাম নিয়ে চিন্তা করাটা আমি খুব একটা পছন্দ করি না। আমাদের প্রসেসটা ঠিক আছে কিনা, আমাদের প্রিপারেশনটা ঠিক আছে কিনা, এই জায়গাটা যদি আমরা ঠিকভাবে কাজগুলো করতে পারি তাহলে আমার মনে হয় রেজাল্টটা আসবে। 8 জুন শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ দিয়ে প্রথমবারের মতো কোনো বিশ্বকাপ অভিযান শুরু করছেন নাজমুল হোসেন শান্ত। এসএম আশরাফ, এটিএন বাংলা। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিব আরও একবার। তৃতীয় ধাপে 27 উপজেলায় চলছে ভোট গ্রহণ। নির্বাচন সুষ্ঠু করতে বিজিবি, আনসার সহ আইন শৃঙ্খলা বাহিনীর বিপুল সংখ্যক সদস্য মোতায়েন। মালয়েশিয়াগামী বিমান টিকিট এখন সোনার হরিণ। 20,000 বাংলাদেশি কর্মী যাওয়া অনিশ্চিত। এয়ারলাইন্সগুলোর বিরুদ্ধে সিন্ডিকেটের অভিযোগ। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/18 বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।